শুনুন, আমি রিসেন্টলি এমন একটা বই পড়েছি যেটার গল্প মাথা থেকে নামছেই না। মানে না বলে আর থাকতে পারলাম না। চলুন একসাথে এই অদ্ভুত গল্পে ঢুকে পড়া যাক। আচ্ছা, ভাবুন তো একবার, সালটা ১৮৬০। লিভারপুলের বন্দরে অসম্ভব ভিড়, কিন্তু সবার নজর আটকে আছে একটা মাত্র জাহাজের উপর, নাম ফরওয়ার্ড। জানেন, জাহাজটা নিয়ে একটা সাংঘাতিক রহস্য। কেউ কিচ্ছু জানে না এটা কোথায় যাচ্ছে, আর মালপত্র, আরে বাবা, জাহাজে যা রসদ তোলা হচ্ছে তাতে একটা ছোট শহর প্রায় ৬ বছর কাটিয়ে দিতে পারবে। কিন্তু প্রশ্ন হলো, কেন? আর জাহাজটা চেহারা, মানে দেখলেই গায়ে কাটা দেবে। এটা যে কোনো নর্মাল সমুদ্রযাত্রার জন্য না, সেটা বোঝাই যাচ্ছে। একদম লোহার মতো শক্ত বডি, আর সামনে লাগানো আছে একটা ধারালো ইস্পাতের র্যাম। এটা দিয়ে বরফের দেয়াল তো ভাঙাই যাবে, এমনকি অন্য কোনো জাহাজকে ধাক্কা মেরে দুটুকরো করে ফেলাও কোনো ব্যাপার না। তার মানে বোঝাই যাচ্ছে এর গন্তব্যটা কোথায়। পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর, সবথেকে দুর্গম কোনো জায়গা, বরফে ঢাকা মেরু অঞ্চল। কিন্তু দাঁড়ান, আসল টুইস্ট তো এখনও বাকি। এই সব কিছুর থেকেও বড় আর অদ্ভুত একটা গুজব ছড়িয়ে পড়েছে নাবিকদের মধ্যে। শোনা যাচ্ছে জাহাজের ক্যাপ্টেন নাকি অলরেডি জাহাজে উঠে পড়েছেন, কিন্তু তাকে কেউ দেখেনি। কারণটা শুনলে চমকে যাবেন। তিনি নাকি কোনো মানুষই নন, তিনি একটা বিশাল রাজকীয় ড্যানিশ কুকুর। হ্যাঁ, ঠিকই শুনছেন, একটা কুকুর। মানে মাথা খারাপ করা ব্যাপার না? এটাই ছিল সবচেয়ে বড় রহস্য। একটা কুকুর, একটা আস্ত জাহাজের ক্যাপ্টেন। তো এইরকম এক অবিশ্বাস্য, মানে প্রায় রিয়েল পরিস্থিতি নিয়েই জাহাজটা উত্তরের দিকে এগোতে শুরু করল। মাসের পর মাস কেটে যাচ্ছে, শুধু বরফ আর ভয়ঙ্কর ঝড়ের সঙ্গে লড়াই। আপাতত জাহাজের দায়িত্বে আছেন সেকেন্ড ইন কমান্ড রিচার্ড শ্যান্ডন। আর সেই কুকুরটা, সে তো একদম রাজার মতো পুরো জাহাজের দিকে ঘুরে বেড়াচ্ছে, যেন সেই আসল বস। নাবিকদের মধ্যে ভয় আর অসন্তোষটা দিনে দিনে বাড়ছে। তারা ভাবছে, কার কথায় তারা জীবনটা বাজি রাখছে? এটা তো একটা আত্মঘাতী মিশন মনে হচ্ছে। আর পরিস্থিতি একেবারে চরমে পৌঁছাল যখন জাহাজটা চারদিক থেকে বিশাল বরফের মধ্যে আটকে গেল। সামনে পেছনে যে দিকেই তাকানো যায়, শুধুই সাদা বরফের মরুভূমি। নাবিকরা তো বিদ্রোহ করার জন্য একজোট। যখন মনে হচ্ছে সব শেষ, ঠিক তখনই জাহাজের কোয়ার্টার ডেকে এক ছায়ামূর্তি বেরিয়ে এলেন। আর তাকে দেখেই সবার আগে ছুটে গেল সেই কুকুরটা। এরপর সেই রহস্যময় ব্যক্তি এমন 4টি শব্দ উচ্চারণ করলেন, যার শোনার পর নাবিকদের রক্ত জমে গেল। আমি ক্যাপ্টেন হ্যাটারাস। আর এই নামটা শোনার সঙ্গে সঙ্গে নাবিকদের শিরদাঁড়া দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। জন হ্যাটারাস, এ তো কোনো সাধারণ নাম নয়। তিনি এক জীবন্ত কিংবদন্তি। কিন্তু তার খ্যাতি বীরত্বের জন্য যতটা না, তার চেয়ে অনেক বেশি তার ভয়ঙ্কর জেদ আর প্রায় পাগলামির জন্য। সবাই জানে তার অভিযানে গিয়ে বহু নাবিক আর কোনোদিন ফিরে আসেনি। ক্যাপ্টেন হ্যাটেরাসের জীবনে একটাই স্বপ্ন, একটাই লক্ষ্য, পৃথিবীর প্রথম ইংরেজ হিসেবে উত্তর মেরুর একেবারে চূড়ায় ইংল্যান্ডের পতাকা ওড়ানো। আর এর জন্য যদি পুরো জাহাজের নাবিকদের জীবনও চলে যায় বা তার নিজের মাথা খারাপও হয়ে যায়, তাতেও তার কিচ্ছু যায় আসে না। তিনি নাবিকদের বিশাল ধনসম্পদের লোভ দেখিয়ে এই ভয়ঙ্কর যাত্রার জন্য এক প্রকার বাধ্য করলেন। আর তখনই নাবিকরা বুঝতে পারল, তারা কোনো জিনিয়াসের সাথে নয়, এক পাগলের সঙ্গে বরফের এক চলন্ত কারাগারে আটকা পড়েছে। হ্যাটারাস তার জাহাজটাকে নিয়ে যেন এক নির্মম নেশায় আরও উত্তরে এগোতে থাকলেন। এমন এক ভয়ঙ্কর শীতের মধ্যে তারা পড়ল, যা মানুষের কল্পনারও বাইরে। তার জেদের কাছে কোনো যুক্তি, কোনো কিছুই টিকছিল না। যখন হাওয়া অনুকূলে থাকত, পাল তুলে সহজেই যাওয়া যেত, তখনও তিনি জাহাজের দামি কয়লা পুড়িয়ে স্টিম ইঞ্জিন চালাতেন। কেন? শুধু কয়েক মাইল বেশি এগোনোর জন্য। আর এরপর বিপর্যয় নামতে একদমই সময় লাগল না। জাহাজটা বরফের মধ্যে এমনভাবে জমে গেল যে আর এগোনো অসম্ভব। তাপমাত্রা -60 ডিগ্রিরও নিচে নেমে গেছে। ডিসেম্বরের মধ্যেই জাহাজের শেষ কয়লাটুকুও পুড়ে ছাই হয়ে গেল। আর ঠিক তখনই নাবিকদের ধৈর্যের বাঁধটা পুরোপুরি ভেঙে গেল। ম্যাট শান্ডেনের নেতৃত্বে বিদ্রোহী নাবিকরা এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল। যে জাহাজ নাবিকদের বাঁচাতে পারে না, সেই জাহাজ পুড়িয়ে দেওয়াই উচিত। তারা যা কিছু খাবার আর গরম জামাকাপড় ছিল, সব নিজেদের দখলে নিয়ে নিল। তারপর তাদের একমাত্র আশ্রয় ফরওয়ার্ড জাহাজে তারা আগুন লাগিয়ে দিল।
ক্যাপ্টেন হ্যাটেরাস আর তার মুষ্টিমেয় কয়েকজন অনুগত নাবিককে সেই অনন্ত বরফের রাজ্যে জীবন্ত কবর দেওয়ার জন্য ফেলে রেখে তারা পালিয়ে গেল। ভাবুন একবার সেই দৃশ্যটা। হ্যাটেরাস নিজের চোখের সামনে তার সারা জীবনের স্বপ্ন, তার প্রিয় জাহাজটাকে দাও দাও করে জ্বলতে দেখছেন। তিনি আর তার সঙ্গীরা এখন সভ্য জগৎ থেকে হাজার হাজার মাইল দূরে। খাবার নেই, আশ্রয় নেই, সামনে শুধু নিশ্চিত ঠান্ডা মৃত্যু। চারিদিকে শুধুই সাদা বরফ আর কবরের মতো নিস্তব্ধতা। ঠিক যখন তারা ঠান্ডায় জমে মারা যাওয়ার একেবারে শেষ পর্যায়ে, তখনই ঘটল এক অবিশ্বাস্য, প্রায় অসম্ভব ঘটনা। তারা বরফের নিচে চাপা পড়া একটা মানুষকে খুঁজে পেল। শরীরটা জমে প্রায় পাথর, কিন্তু তখনও প্রাণটা টিমটিম করে জ্বলছে। অনেক চেষ্টার পর তাকে বাঁচিয়ে তোলা হলো। আর জ্ঞান ফেরার পর সেই ব্যক্তি যা বলল তা গল্পের মোড়টাই পুরোপুরি ঘুরিয়ে দিল। আমি তো এই অংশটা পড়ে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না। ওই ব্যক্তি আসলে একজন আমেরিকান ক্যাপ্টেন, নাম অল্টামান্ট, আর তার জাহাজ পরপয়েজ কাছেই বরফের ধাক্কায় ভেঙে পড়ে আছে ঠিকই, কিন্তু সেই জাহাজে প্রচুর খাবার, জ্বালানি আর বেঁচে থাকার মতো সব জিনিস মজুদ আছে। এটা এক কথায় একটা মিরাকল, কিন্তু হ্যাটেরাসের জন্য এটা ছিল এক নতুন দুঃস্বপ্ন। এখন তাহলে পৃথিবীর চূড়ায় দুজন ক্যাপ্টেন, একজন ইংরেজ যে দেশের সম্মানের জন্য নিজের জীবনও বাজি রাখতে পারে, আর অন্যজন একজন আমেরিকান যে আবিষ্কারের নেশা এখানে এসে আটকা পড়েছে। হ্যাটেরাসের মনে হল অল্টামন্ট তার একমাত্র লক্ষ্য, তার গৌরব কেড়ে নিতে এসেছে। দুজনের মধ্যে শুরু হলো এক তীব্র ঠান্ডা লড়াই, ঈর্ষা আর সন্দেহের এক অদ্ভুত খেলা। শেষ পর্যন্ত একটা অস্বস্তিকর চুক্তির পর তারা আমেরিকান জাহাজটার কাঠ দিয়ে একটা ছোট্ট নৌকা তৈরি করল। বেঁচে থাকা মাত্র 5 জন, হ্যাটেরাস, অল্টামান, জাহাজের ডাক্তার আর দুজন নাবিক, উত্তর মেরুর দিকে তাদের শেষ এবং সবচেয়ে পাগলামোপূর্ণ যাত্রাটা শুরু করল। এবং অবিশ্বাস্যভাবে তারা সত্যি সত্যি উত্তর মেরুতে এক টুকরো জমিনি খুঁজে পেল। কিন্তু সেখানে পৌঁছে তারা যা দেখল তা তাদের কল্পনাকেও হার মানিয়ে দিল। উত্তর মেরু কোনো বরফে ঢাকা মহাদেশ নয়, বরং এটা একটা জীবন্ত, জ্বলন্ত আগ্নেয়গিরি। হ্যাঁ, পৃথিবীর চূড়ায় আগুন আর ধোঁয়ার এক দ্বীপ। আর এই দৃশ্যটা দেখার পরে ক্যাপ্টেন হ্যাটেরাসের মাথাটা পুরোপুরি নষ্ট হয়ে গেল। হ্যাটেরাসের কাছে এই দ্বীপে পৌঁছানোটা যথেষ্ট ছিল না। তিনি চিৎকার করে বললেন, আমরা মেরুর দেশে পৌঁছেছি, কিন্তু আসল মেরু বিন্দুতে নয়। তার লক্ষ্য ছিল উত্তর মেরুর একদম সঠিক গাণিতিক বিন্দুতে, অর্থাৎ 90তম ডিগ্রিতে পা রাখা। আর সেই পয়েন্টটা কোথায় জানেন? ওই জ্বলন্ত আগ্নেয়গিরির ঠিক জ্বালামুখের ভেতরে। সবাই তাকে আটকানোর জন্য মরিয়া হয়ে উঠল। অল্টামন্ট চিৎকার করে বলল, ওটা একটা জ্বলন্ত গহ্বর। জবাবে হ্যাটেরাস শুধু বললেন, আমি যাব। তখন তার মাথায় আর কোনো যুক্তি কাজ করছিল না। মেরু অঞ্চলের এক ভয়ঙ্কর উন্মাদনা তাকে গ্রাস করে ফেলেছিল। তিনি লাভা স্রোত আর গরম ছাই এড়িয়ে সেই আগ্নেয়গিরির চূড়ার দিকে উঠতে শুরু করলেন। আগুন আর ধোঁয়ার মধ্যে হ্যাটেরাসকে একটা ছোট্ট বিন্দুর মতো দেখাচ্ছিল। তার হাতে ইংল্যান্ডের পতাকা, আর তিনি চিৎকার করছেন, আরও উঁচুতে, আরও উঁচুতে। তার মাথায় তখন শুধু একটাই চিন্তা, চূড়ায় পৌঁছাতেই হবে। তাকে অনুসরণ করছিল শুধু একজন, তার বিশ্বস্ত কুকুর ডিউক। ঠিক যখন তিনি আগ্নেয়গিরির কিনারায় পৌঁছালেন, তার পায়ের নিচের পাথরটা হঠাৎ খসে পড়ল। তিনি সোজা সেই জ্বলন্ত লাভার দিকে পড়ে যাচ্ছিলেন, কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্যভাবে তার প্রতিদ্বন্দ্বী আমেরিকান ক্যাপ্টেন অল্টামন্ট লাভা পেরিয়ে একটা লাফ দিয়ে তাকে ধরে ফেলল। অল্টামন্ট হ্যাটেরাসের শরীরটাকে হয়তো বাঁচিয়ে নিল, কিন্তু তার আত্মাকে বাঁচাতে পারল না। তারা হ্যাটেরাসকে টেনে আগুনের মুখ থেকে সরাল, কিন্তু ততক্ষণে অনেক অনেক দেরি হয়ে গেছে। যে মানুষটাকে তারা বাঁচিয়েছে সে আর আগের ক্যাপ্টেন হ্যাটেরাস নেই। তার চোখ দুটো ছিল একদম শূন্য, মুখে কোনো কথা নেই। জাহাজের ডাক্তার যা বললেন তা ছিল মর্মান্তিক। আমরা হ্যাটেরাসের শরীরটাকেই শুধু বাঁচাতে পেরেছি, তার মন, তার আত্মা তুই আগ্নেয়গিরি চূড়াতেই রয়ে গেছে। সে তার সব বুদ্ধি হারিয়ে ফেলেছে। তিনি চিরদিনের জন্য পাগল হয়ে গেছেন। তাকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হলো আর একটা মানসিক হাসপাতালে ভর্তি করা হলো। এবং তার জীবনের বাকি দিনগুলো এই একসময়ের মহান অভিযাত্রী শুধু একটাই কাজ করতেন। হাসপাতালে বাগানে তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শুধু হেঁটে যেতেন, আর তার হাঁটার দিক ছিল একটাই, সবসময় উত্তরের দিকে।
যেন তার পাগল আত্মা এখনও সেই মেরুবিন্দুর দিকেই ছুটে চলেছে। কি অসাধারণ আর একই সাথে কি মর্মান্তিক একটা গল্প, তাই না? একটা লক্ষ্যের পেছনে ছুটতে গিয়ে মানুষ কিভাবে নিজের সবকিছু, এমনকি নিজের মানসিক স্থিতিটাও হারিয়ে ফেলতে পারে, এটা তারই এক জীবন্ত ভয়ঙ্কর উদাহরণ। আমি জানি এতক্ষণে অনেকেই হয়তো জানতে চাইছেন এই অবিশ্বাস্য গল্পটা কোন বইয়ের। বইটির নাম দ্য ভয়েজেস অ্যান্ড অ্যাডভেঞ্চার্স অফ ক্যাপ্টেন হ্যাটারাস, আর এটি লিখেছেন অ্যাডভেঞ্চার গল্পের জাদুকর জুল ভার্ন। এই অসাধারণ গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। জ্ঞানিফাই বুকসের পক্ষ থেকে বিদায়।